আমরা ছোটবেলায় হারিকেন বা লম্ফের আলোতে পড়াশোনা করেছি। তখন গ্রামে কারেন্ট ছিল না। যখন ঢুকলো কারেন্ট আমাদের গ্রামে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। এবার তারপরেও লোডশেডিং লেগে থাকতো। তখন আবার সেই হারিকেন বের করতে হতো। রেশনে কেরোসিন তেল দিত, সেই তেলে জ্বলতো। আর এখনকার যে জেনারেশন, তারা কিন্তু এই জিনিসগুলোর নাম শোনেনি, বা হয়তো তারা এক্সপিরিয়েন্স করেনি। নাম শুনেছে, দেখেছে, কিন্তু এক্সপিরিয়েন্স করেনি। কারণ লোডশেডিং হয়তো এখনও হয়, কিন্তু তার সেই সময়টা, লোডশেডিংয়ের সময়টাতে তারা চার্জার লাইট বা ইনভার্টারের আলো ব্যবহার করে। ইনভার্টার এসে গেছে, অনেক রকম বিকল্প এসে গেছে। ফলে হারিকেনের আলোতে পড়াটা কিন্তু এখনকার জেনারেশন কিন্তু দেখেনি, অনেকেই দেখেনি। বিশেষ করে যারা শহরে, গ্রামে হয়তো এখনও অনেক জায়গাতে আছে। কারণ অনেক গ্রামে কারেন্ট পৌঁছলেও লোডশেডিংটা কিন্তু একটা ডেলি রুটিন। সেখানে শহরে অতটা কারেন্ট যায় না, গ্রামে কিন্তু এখনও বেশ ভালো রকম কারেন্ট যায়। তো তারা যেহেতু রেশন থেকে কেরোসিনটা তোলে, তারা হারিকেনের আলোতে অভ্যস্ত। তখন আমাদের আজকের বিষয় কি, যে ওই হারিকেনের যে আলো সেটা কি, সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। বা আধুনিক যে আলোগুলো, টিউবলাইট জ্বলছে, সেগুলো কি, এবং সেখান থেকে আমাদের যে মেন টপিক অ্যাটমিক স্ট্রাকচার, সেখানে আমরা ঢুকব। তাহলে আজকের বিষয় হচ্ছে অ্যাটমিক স্পেকট্রা। তো হারিকেনের সিস্টেমটা কীরকম ছিল? এখানে একটা কল থাকতো, এটা ঘোরানো যেত। আর এখানে একটা কাঁটার মতো থাকতো, এদিক থেকে একটা কাঁটা, ওদিক থেকে একটা কাঁটা। আর এখানে পোলতে থাকতো, এটা একটা টিন বা অ্যালুমিনিয়ামের একটা পাত্র। এখানে কেরোসিনটা এই সাইড দিয়ে ভরে দেওয়া হতো। এই কাঁটাটা ঘোরালে পোলতেটা উঠে আসতো বা নামতো উল্টো দিকে ঘোরালে, যেটা দিয়ে ফ্লেমের সাইজটাকে টিউন করা যেত। এবার এখানে একটা কাঁচ লাগানো হতো যাতে নিভে না যায়। আর উপরে একটা ঢাকনা সিস্টেম। আর তলাতে ফুটো রাখতে হতো, কারণ এটা তো গরম হাওয়া বেরোবে, গরম হাওয়াটা ওপর দিকে বেরিয়ে যাবে হালকা হয়ে। তাহলে ওপর থেকে অক্সিজেন ঢুকতে পারবে না, তাহলে নিভিয়ে যাবে। সেই জন্য তলায় ফুটো রাখতে হতো যাতে তলা দিয়ে অক্সিজেনটা ঢোকে, এরকম মেকানিজম। এবার এখানে একটা ফ্রেম দিয়ে, সেই ফ্রেমটাতে একটা হ্যান্ডেল লাগিয়ে দেওয়া হতো যাতে এটাকে ক্যারিও করা যায়। এবার যখন আমি কাঁটাটা ঘোরালাম, তখন পোলদাটা এইভাবে উঠে এলো। এবার এটা ভিজে আছে, এটা সুতো দিয়ে তৈরি। এটা ভিজতে 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 তেলটা উপরে উঠে গেল। তারপর যখন আগুন ধরিয়ে দেওয়া হলো, তখন এরকমভাবে শিখা নিয়ে এ জ্বলতে শুরু করলো। এইখান থেকে বেরিয়ে আসছে লাইট। তাহলে শিখা থেকে আলো বেরোচ্ছে দেখছি। একটা এক্সপেরিমেন্ট করার জন্য বলবো, যখন মা রান্না করবে, যখন সিম্পল কিছু রান্না করবে যেটাতে রিস্ক কম, যেরকম যখন মাছ ভাজছে বা ভাজাভুজি কিছু করছে, সেই সময়টা অ্যাভয়েড করতে হবে। যখন ভাত ফুটছে বা কোনো জিনিস হালকাভাবে রান্না হচ্ছে, যেখানে কিছু তেল ফুটে আসার কোনো সম্ভাবনা নেই, সেই সময় একবার রাতের দিকে মাকে বলতে হবে, মা লাইটটা অফ করে দাও। আর একটা বই বা একটা খাতা নিয়ে যেতে হবে। দিয়ে ওই যে গ্যাসটা জ্বলছে, সেই গ্যাসটা, বা আমি একটা কাজ করবো, মাকে বলবো একবার গ্যাসটা ধরিয়ে দাও, রান্নাঘরে লাইটটা অফ করে দিয়ে, তাহলে আর ওই সব রান্নার ঝামেলা থাকছেই না। দিয়ে আমি সেখানে বইটাকে মেলে ধরবো। কোথায়? ওই যে এলপিজি জ্বলছে সেখানে। এখানে এলপিজি জ্বলছে, এখানটাতে আমি সামনে বইটাকে মেলে ধরলাম। এক্সপেরিমেন্টটা করে দেখবি সবাই, দেখা যাবে যে এটা কিন্তু পড়া যাচ্ছে না।
কিন্তু এটা যদি আমি এই হারিকেনের আলোতে ধরি, সুন্দর পড়া যাবে। একটু কষ্ট হবে, টিউবলাইটের মতো অত স্মুথ হবে না, আরামদায়ক হবে না, কিন্তু পড়া যাবে, রিডেবল। এই আলোতে কিন্তু পড়া যাবে না। তার মানে কি এখানে শক্তি বেশি, এখানে শক্তি কম? শক্তি যদি কম হবে তাহলে ভাতটা সেদ্ধ হচ্ছে কি করে, খাসির মাংস সেদ্ধ হচ্ছে কি করে? নিশ্চয়ই এর প্রচুর শক্তি। তাহলে কেন এই ফ্লেমটা পড়তে হেল্প করতে পারছে না আর এই ফ্লেমটা পারছে, সেই কারণটা তাহলে আমার জানার প্রয়োজন আছে। এখান থেকে কিন্তু লাইট বেরোচ্ছে না। এবার এটা বলে দেওয়া কিন্তু ভুল, হয়তো অন্য কোনো লাইট বেরোচ্ছে, ভিজিবল লাইট বেরোচ্ছে না। তাই এইটাকে বলা হচ্ছে যে যেটা এলপিজি বার্নিং এর ফলে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে নন লুমিনিসেন্ট ফ্লেম। নন লুমিনিসেন্ট ফ্লেম অর্থাৎ অপ্রদীপ্ত শিখা, যা আলো দেয় না, অর্থাৎ ভিজিবল লাইট যেটা দেয় না। আর এটা হচ্ছে আমাকে পড়তে সাহায্য করছে, ভিজিবল লাইট ও এমিট করছে। এটা হচ্ছে লুমিনিসেন্ট ফ্লেম, এটা প্রদীপ্ত শিখা। কারণটা বুঝে নিই ঝটপট। এলপিজির অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা সিলিন্ডার আমাদেরকে দিয়ে যায়, আমরা যেটা দিয়ে রান্না করি, সেটার মেজর কনস্টিটিউয়েন্ট হচ্ছে বিউটেন, C4H10। তার থেকে কম আছে প্রোপেন, তার থেকে কম আছে ইথেন, তার থেকে অনেক কম আছে মিথেন। তাহলে সবচেয়ে কম পরিমাণে আছে এটা, সবচেয়ে বেশি পরিমাণে আছে এটা, মেজর কনস্টিটিউয়েন্ট। এবার এইগুলোতে যেহেতু কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা কম, তাই বাতাস থেকে তো অক্সিজেন টানছে, আলাদা করে তো আমরা অক্সিজেন সাপ্লাই করছি না। তাই এগুলোর কি হয়, কমপ্লিট কম্বাশন হয়, সম্পূর্ণ দহন হয়ে যায়। C4H10 প্লাস কতগুলো O2 লাগবে সেটা দেখে নিচ্ছি। এখানে 4CO2 হবে, আর 10টা H আছে, তাহলে এখানে 5H2O হবে। 5টা O অ্যাটম মানে 5/2 O2, আর 4টে O2 আছে, তাহলে 4 প্লাস এটা 5/2, তার মানে 6.5 বা 13/2। এটা হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন। 5টা O অ্যাটম আছে, তার মানে 5/2 O2, তাহলে 5/2 O2 লিখেছি, আর এখানে 4টে O2 আছে, এটা হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে কতটা লাগলো, 13/2, 4 2 8, 8 আর 5 13, বা 6.5, এতগুলো O2 লাগলো। যদি এটা C2H6 হয় তাহলে তার থেকেও কম লাগবে। এখন কেরোসিন বা ডিজেল যদি নিই, তাহলে সেখানে কিন্তু তার ফর্মুলা হচ্ছে C10-12। তা যদি 10ই হয় তাহলে 10 2 20 আর 2 22, এর কতগুলো অক্সিজেন লাগবে দেখা যাক। 10টা কার্বন আছে, তাহলে 10CO2 প্লাস 22টা আছে, তাহলে 11H2O। কারণ 22টা H মানে কি, 11 2 22, তাহলে 11টা O অ্যাটম, তাহলে 11/2 O2, 11/2 O2 প্লাস এটা 10টা, তাহলে কত লাগছে টোটাল, এটা হচ্ছে 5.5, তাহলে 15.5। এখানে 15.5 O2 লাগছে একটা মলিকিউলকে পোড়াতে, আর এখানে লাগছে 6.5। এইটা কিন্তু বাতাস থেকে সংগ্রহ করলে পাওয়া যাবে, এটা কিন্তু পাওয়া যাবে না। এতটা সাপ্লাই করতে পারবে না এয়ার, কারণ এয়ারের একটা লিমিটেশন আছে, 20% অক্সিজেন আছে। এটাকে পোড়াতে গেলে আমাকে বাইরে থেকে আরও অক্সিজেন সাপ্লাই করতে হবে। সে কারণে কি হচ্ছে, এটা ইনকমপ্লিট কম্বাশন হচ্ছে, অসম্পূর্ণ দহন হচ্ছে।
আর এটা হচ্ছে কমপ্লিট কম্বাশন, সম্পূর্ণ দহন, কারণ এর অক্সিজেন ডিমান্ডটা কম। এবার ইনকমপ্লিট কম্বাশন যদি হয় তাহলে কি কি তৈরি হতে পারে একটু দেখা যাক। 15.5 15.5 খানা O2 লাগছে, ধরে নিচ্ছি আমি 10টা O2 দিয়েছি, বা এয়ারে যদি ও কম্বাশন হয় তাহলে 10টা O2 ও পেতে পারে। এখানে আমাকে বুঝতে হবে যে কে আগে অক্সিজেনটাকে টানবে। হাইড্রোজেনের অক্সিজেনের প্রতি তীব্র অ্যাফিনিটি আছে, সুতরাং প্রথমে 11H2O হয়ে যাবে, কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন তাদের অ্যাফিনিটিটা কার্বন এবং অক্সিজেনের থেকেও বেশি, সে কারণে এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কতটা চলে গেল? এখান থেকে চলে গেছে 5.5 O2। কেন বলছি? 11টা ও অ্যাটম গেছে, তাহলে 11/2 O2 গেছে। 11/2 মানে হচ্ছে যে এতটা চলে গেছে। আর পড়ে আছে কত? 11টা ও অ্যাটম চলে গেছে, আর এখানে আছে 10 2 20টা, তাহলে 9টা পড়ে আছে। 20টা ও অ্যাটম নিয়েছি, 11টা চলে গেছে, 9টা ও অ্যাটম পড়ে আছে। এটা 90 নয়, এটা 9 অক্সিজেন অ্যাটম লেফট। এই যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলো কি হতে পারে? 3টে ফেট হতে পারে। এক্ষেত্রে কার্বন মনোক্সাইড হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, আর কিছু নাও হতে পারে। তাহলে অনেকগুলো পসিবিলিটি রয়েছে। আমি সেই অনেকগুলো পসিবিলিটিকে এখানে মোটামুটিভাবে করার চেষ্টা করছি। যদি এরকম করি যে 4টে CO2 হলো, 4 CO2, তাহলে কটা অক্সিজেন চলে গেল? 4 2 8, 8টা অক্সিজেন চলে গেল, আর একটা পড়ে আছে, তাহলে একটা CO হবে। আর কার্বন তাহলে কটা গেল? 4 আর 1 5টা, কিন্তু এখনো কার্বন আছে 5টা, তাহলে এখানে 5C হবে। এবার দেখে নিতে হবে ব্যালেন্স হচ্ছে কিনা। 5টা কার্বন, 6টা কার্বন, 10টা কার্বন, বাঁ দিকে 10টা কার্বন, হাইড্রোজেন 22টা, হাইড্রোজেন 22টা, অক্সিজেন দেখে নিই, অক্সিজেন এখানে 20টা, এখানে 11, 11 আর 8 19, 19 আর 1 20। এটা একটা কম্বিনেশন হতে পারে। আরেকটা হতে পারে, করে দেখি, না হলে কেটে দেবো, 3CO2, তাহলে কটা নিল? 6টা টানলো, তাহলে এখানে হবে 3CO, তাহলে 3 2 6 আর 3 9, 9টা অক্সিজেনই পড়ে আছে, তাহলে 3 3 6টা কার্বন চলে গেল। আর কটা কার্বন পড়ে আছে? 4টে, তাহলে এটা হবে 4C। এটা একটা কম্বিনেশন। আচ্ছা, যদি 2CO2 হয় তাহলে 4টে অক্সিজেন চলে গেছে আর 5টা আছে, তাহলে 5CO, তাহলে 2 2 4 আর 5 9। এবার কার্বন কত হলো? 2 আর 5 হচ্ছে 7টা, আর 3টে আছে, তাহলে 3C বেরিয়ে এলো। যদি একটা CO2 হয় তাহলে এখনো কটা আছে? 7টা, তাহলে 7CO, তাহলে 2 আর 7টা অক্সিজেন, তাহলে 9টা, তাহলে কার্বন কটা হলো? 7 আর 1 8টা হলো, তাহলে এখনো 2টো আছে, 2C। এবার যদি CO2 নাই হয় তাহলে 9টা আছে, তার মানে 9CO হতে হবে, তাহলে 9টা অক্সিজেন হয়ে যাচ্ছে, 9টা কার্বন হয়ে গেল, তার মানে এখানে একটা কার্বন পড়ে থাকছে। তাহলে এতগুলো পসিবিলিটি, কিন্তু এতগুলো পসিবিলিটি হলেও দেখা যাচ্ছে আমরা কি পাচ্ছি? কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, কার্বন মনোক্সাইড পাচ্ছি, আর কার্বন পাচ্ছি। এই কার্বনটা কি? এটা হচ্ছে আনবার্নড কার্বন। এটা একটা অ্যালিফেটিক কম্পাউন্ড যেখানে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টিটা রয়েছে। কার্বন 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 করে করে তারা বন্ডেড। কি হচ্ছে?
এই কার্বনটা মানে হচ্ছে যে এ শুধু এই বন্ডটা ভেঙে বেরিয়ে চলে এসছে এবং এ পড়েনি, এ না হয়েছে কার্বন মনোক্সাইড, না হয়েছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন অ্যাটমটা কোথায় ঢুকে যাচ্ছে? অবশ্যই এই শিখাটাতে ঢুকে যাচ্ছে, এই ফ্লেমটাতে ঢুকে যাচ্ছে, যেখানে পোলতেটা জ্বলছে। এখানে এই কার্বন অ্যাটমটা ঘুরে বেড়াচ্ছে। এবার এই শিখাটার তো একটা টেম্পারেচার আছে, কারণ এই যে রিয়াকশনগুলো লিখছি এখানে কিন্তু ডান দিকে আমাকে লিখতে হবে প্লাস হিট। এগুলো সব এক্সোথার্মিক রিয়াকশন, সব তাপমোচী বিক্রিয়া। এখানে তাপ বেরিয়ে আসছে প্রতিটি বিক্রিয়াতে। তাহলে শিখাটা গরম হয়ে আছে ভীষণ। হারিকেনের কাছে হাত দিলে আমাদের ছ্যাঁকা পড়ে যেত মাঝে মধ্যে, ভুল করে পোকা টোকা আসতো, ধরতে যেতাম, ছ্যাঁকা পড়ে যেত। তার মানে গরম এটা। সেই হিটে কি হচ্ছে, কার্বনের যে বিভিন্ন এনার্জি লেভেল আছে সেখানে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে ইলেকট্রন জাম্প করে চলে যাচ্ছে। আমরা কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার পড়ছি, সুতরাং এই জিনিসটা কিন্তু এখনো আবিষ্কার হয়নি। কিন্তু এই মুহূর্তে এটাকে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, যেটা কিছুকাল পরে আবিষ্কার হবে দেখতে পাবো, সেটা আমরা এখনই আলোচনা করে নিলাম। কিছুকাল পরে আবিষ্কার হবে বলতে আলোচনাতে, আসলে আবিষ্কার হয়ে গেছে। কিন্তু আমরা যে পোর্শনে এখন রয়েছি, এই ভিডিওটা যে পজিশনে রয়েছে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের, তাতে কিন্তু এখনো এই বিষয়গুলো আবিষ্কার হয়নি। কিন্তু আমি তাকে স্কিপ করে গিয়ে কনসেপ্টটা নিয়ে এলাম এটাকে, ঘটনাটাকে এক্সপ্লেন করার জন্য। তাহলে কার্বনের লো এনার্জি স্টেট থেকে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে অর্থাৎ হাই এনার্জি স্টেটে ইলেকট্রন জাম্প করবে। এক্সাইটেড স্টেটে কেউ থাকতে চায় না, স্বতঃস্ফূর্তভাবে নেমে আসে। যখন নেমে আসবে তখনও আলো ছাড়বে। এইখান থেকেই যে আলোটা বেরিয়ে আসছে সেটা ভিজিবল রেঞ্জে বিলং করছে এবং সেই আলোতে আমরা পড়তে পারছি। এটা হচ্ছে বিষয়। তাহলে কি করে আমরা কেরোসিন বা ডিজেলের শিখাতে পড়তে পারি সেটা আমরা দেখলাম। এখন এলপিজি নিলে কি হচ্ছে, এটা খুব এফিশিয়েন্ট বার্নিং হচ্ছে, কম অক্সিজেনেও এটা কমপ্লিট কম্বাশন হয়ে যাচ্ছে, কারণ এর ডিমান্ডটা লো, কম ডিমান্ড। সে কারণে এই ফ্লেমে কিন্তু কোনো কার্বন পরমাণু আসছে না। নো আনবার্নড কার্বন ইজ অ্যাপিয়ারিং উইদিন দ্য ফ্লেম। সে কারণে এই এক্সাইটেড হয়ে যাওয়া, আবার ডি এক্সাইটেশন হওয়া, এই বিষয়টা এখানে তৈরি হচ্ছে না। তাই এখান থেকে কোনো ভিজিবল লাইট বেরিয়ে আসছে না, যে কারণে এই আলোতে পড়া যায় না, এই আলোতে পড়া যায়। এটা হচ্ছে বিষয়। এবার এটা গেল কোয়ালিটেটিভ দিক, যে আলো, দৃশ্যমান আলো পাচ্ছি না। কিন্তু কেউ যদি আরেকটু ডিপে ঢুকে প্রশ্ন করে বা সে কোয়ান্টিটেটিভলি জানতে চায় যে আলোটা বেরিয়ে এলো, হোয়াট ইজ ইটস ফ্রিকোয়েন্সি, তার ফ্রিকোয়েন্সি কত, তার ওয়েভ নাম্বার কত, তরঙ্গ সংখ্যা কত, কম্পাঙ্ক কত, তার ওয়েভ লেন্থ কত, যদি জানতে চাই তখন কি করতে হবে? তখন আমাকে এইটার সামনে একটা, আমি যদি এখান থেকে এখানে আনতে চাই, এখানে যেহেতু একটা ছবি এঁকে ফেলেছি, আমরা একটা কাজ করি, একটা মিরর দিয়ে দিই। তাহলে আলোটা এদিকে এলো, রিফ্লেক্ট করে এদিকে বেরিয়ে এলো। এবার এখানে একটা স্লিট দিয়ে দিলাম। স্লিট মানে একটা প্লেট, যেটা আলোটাকে আটকে দেবে, কিন্তু একটা ছোট ফুটো থাকবে যেটা দিয়ে সরু হয়ে রেটা বেরিয়ে আসবে। এবার কি হলো, এখানে একটা প্রিজম দেওয়া হলো। প্রিজম কি করবে, আলোটাকে ছড়িয়ে দেবে, অর্থাৎ গ্রেটিং এর কাজ করবে। এখানে যদি একটা ব্যান্ড থাকে যে 100 থেকে 200 অব্দি কম্পাঙ্কের আলো এখানে আছে, তাহলে কি করবে, ওটাকে সেটাকে চাড়িয়ে দেবে, অর্থাৎ 100কে এদিক দিয়ে বার করবে, 101কে এদিকে বার করবে, 102কে এদিকে বার করবে। একটা পেন্সিল অফ রেকে ও আরো এক্সপ্যান্ড, জুম করে দেবে। সেইটাকে স্পেকট্রোফটোমেট্রিক মেশিনে ডিটেক্ট করতে হবে। তার সঙ্গে কম্পিউটার লাগানো থাকবে। সেই কম্পিউটার কি করবে, এই যন্ত্রের সাহায্যে, এই যন্ত্রের হেল্প নিয়ে কম্পিউটার অ্যানালিসিস করবে যে কোন ফ্রিকোয়েন্সিতে আলো পেয়েছি, কোন ফ্রিকোয়েন্সিতে আলো পাইনি। দিয়ে এখান থেকে একটা প্রিন্টার থাকবে, সেই প্রিন্টারের
প্রিন্টার মেশিন থেকে গ্রাফ বেরিয়ে আসবে, সেই গ্রাফে ও প্রিন্ট করে দেবে। তার নাম হচ্ছে স্পেকট্রাম, বর্ণালী। এবার এই বর্ণালীটা নিয়ে আলোচনা করা যাক। তাহলে আমরা আলো পেলাম, সেই আলোটাকে আমরা ডিটেক্ট করলাম, অ্যানালিসিস করলাম, প্রিন্ট করলাম। যে গ্রাফ পেপারটা পেলাম, যে ফরম্যাটে পেলাম, সেটার নাম হচ্ছে স্পেকট্রাম। তো সেখানে কিভাবে আমি প্রিন্ট করতে পারি? আমি এদিকে ওয়েভ নাম্বার প্লট করব ভার্সেস ইন্টেন্সিটি, অর্থাৎ কোন আলোটা বেরিয়ে আসছে আর কত সংখ্যায় বেরিয়ে আসছে, ফোটন কণা কতগুলো বেরিয়ে আসছে, সেইটা প্লট করব। তাতে যদি দেখা যায় যে সব ওয়েভ নাম্বারই আসছে, সব ফ্রিকোয়েন্সি আসছে, এবারে আমরা ইন্টেন্সিটিটা নিয়ে এখন মাথা ঘামাবো না, কারণ আমাদের এটা এখন দরকার নেই। কতটা আসবে সেটা কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন আমি যদি একটা ডিসচার্জ টিউব নিই, সেখানে হাইড্রোজেন গ্যাস নিই এবং সেটাকে মানে আমি ভোল্টেজ দিই, তাহলে সেখানে একদিক থেকে একদিকে ইলেকট্রন যাবে, ক্যাথোড রে যেটা, সেই ক্যাথোড রে যাওয়ার সময় হাইড্রোজেনকে হিট করবে। হাইড্রোজেনের ইলেকট্রন লো এনার্জি স্টেট থেকে হাই এনার্জি স্টেটে যাবে, যখন নেমে আসবে তখন আলো ছাড়বে। এখন সেই প্রেশারটা যদি আমি বাড়িয়ে দিই, তাহলে হাইড্রোজেন মলিকুলের সংখ্যা বেড়ে যাবে, তাহলে যে আলোটা বেরিয়ে আসছে সেটার সংখ্যা বেড়ে যাবে, ফোটন কণার সংখ্যা বেড়ে যাবে, তখন ইন্টেন্সিটি বেড়ে যাবে। তাই এটা এখন কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় নয়। বিষয় যেটা হচ্ছে পজিশনটা কোথায় আসবে। তো যদি এরকম হয় যে সব ফ্রিকোয়েন্সিতেই আলো পাচ্ছি বা সব ওয়েভ লেন্থেই আলো পাচ্ছি, যে কোনো একটাতে প্রকাশ করলেই হবে, আইদার ওয়েভ নাম্বার অর ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক বা তরঙ্গ সংখ্যা, যে কোনো একটাতে প্রকাশ করলে একই মানে বোঝাবে, সবগুলোই পজিশন বোঝাবে। তাহলে যদি সবগুলোতেই আসে, কোনো গ্যাপ না থাকে, তাহলে এটাকে বলা হবে ব্যান্ড বা পটি। কিন্তু যদি এরকম আসে যে এইটা পেলাম, আগেরগুলো নেই, তারপর আবার গ্যাপ দিয়ে এইটা পেলাম, তারপর আবার গ্যাপ দিয়ে এইটা পেলাম, তারপরে এইটা পেলাম, তারপরে এটা পেলাম, দিয়ে আবার গ্যাপ, এইটা যদি পাই, অর্থাৎ একটা পার্টিকুলার ওয়েভ নাম্বারে পাচ্ছি, তারপর গ্যাপ, আবার একটা পার্টিকুলার ওয়েভ নাম্বারে পাচ্ছি, তারপর আবার গ্যাপ, তখন তার নাম হচ্ছে লাইন স্পেকট্রাম। এটা হচ্ছে রেখা বর্ণালী, আর এটা হচ্ছে পটি বর্ণালী, ব্যান্ড স্পেকট্রা। দুরকম ভাবে কিন্তু এবার মেজারমেন্টটা করা যায়, সেটাও জানতে হবে। একটা হচ্ছে অ্যাবজর্পশন, একটা হচ্ছে এমিশন। আমি দুরকম ভাবে মেজারটা করতে পারি। কি রকম? একটা ডিসচার্জ টিউব নিলাম, সেখানে হাইড্রোজেন গ্যাস নিয়েছি, ক্যাথোড রে যেভাবে জেনারেট করা হয় সেইভাবে জেনারেট করছি, হাইড্রোজেনটা লো প্রেশারে আছে, তখন দেখা যাবে এখান থেকে লাইট বেরোচ্ছে। সেই যে লাইটটা বেরোলো, ডাইরেক্টলি সেটাকেই আমি কি করলাম, স্লিট দিয়ে পাস করালাম, তারপর সেটাকে প্রিজমে আমি কি করলাম, সেটাকে জুম করে নিলাম, যেটা বলছিলাম যেরকমভাবে আসবে, এরকম যাবে, এরকম আসবে, এরকম যাবে, এরকম আসবে, অর্থাৎ ব্যান্ডটাকে চওড়া করে নিলাম, দিয়ে তারপর আমি মেশিনের ডিটেক্টরে ফেললাম, ডিটেক্টর অ্যানালিসিস করলো, গ্রাফ পেপার প্রিন্ট করলো। তো এটা কি হলো, এটা ডাইরেক্ট জিনিসটাই আমাকে কি করছে, সাবস্ট্রেটটাই, সিস্টেমটাই আমাকে আলো দিচ্ছে, এমিট করছে রেডিয়েশন, সেটাকে আমি স্ক্যান করছি, অ্যানালিসিস করছি, জাজ করছি। দিস ইজ এমিশন স্পেকট্রাম। যেমন যদি আমি একটা ফ্লেমে প্লাটিনাম তারের সাহায্যে NaCl একটু টাচ করিয়ে আমি যদি এখানে ধরি প্লাটিনাম ওয়্যার, সেখানে আমি HCl এ টাচ করালাম, HCl এ টাচ করানোর পর হেডটাকে ক্লিন করে নিলাম পুড়িয়ে, তারপর একটা NaCl এর দানাতে টাচ করিয়ে আমি এখানে ধরলাম, তখন দেখা যাবে হলুদ আলো বেরোচ্ছে। তো
তো এইটা যে আলোটা বেরোলো সেটাকে প্রথমে একটা স্লিট দিয়ে পেন্সিল অফ রেতে কনভার্ট করলাম, তারপর এখানে প্রিজম দিলাম। প্রিজম দেওয়াতে দেখা গেল এটা দুটো আলোতে স্প্লিট হয়ে গেল। এবার এটাকে যখন অ্যানালিসিস করছি ডিটেক্টরে, যে গ্রাফ পেপারটা বেরোচ্ছে সেই গ্রাফ পেপারে ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভ নাম্বার প্লট করা হয়েছে, তাতে দুটো লাইন পাচ্ছি। এবার এটা ভিজিবল লাইট, দৃশ্যমান আলো, সেটা হচ্ছে হলুদ। এমন কিন্তু নয় এই যে রেখাটা পাবো সেই রেখাটার রং হলুদ, এটা কিন্তু অনেকে ভুল করে। এইটা আমি যে কালিতে আঁকবো, আমি যদি প্রিন্টারে লাল কালি ভরি আমি তাহলে লাল কালিতে পাবো, আমি যদি প্রিন্টারে হলুদ কালি ভরি হলুদ কালিতে পাবো, প্রিন্টারে যদি কালো কালি ভরি কালোতে পাবো। পজিশনটা কি? পজিশনটা যেটা ইন্ডিকেট করছে যে ওয়েভ নাম্বারটাকে, সেরকম লাইট যদি আমি জেনারেট করি তাহলে সেটা হলুদ হবে। এইটা বোঝাচ্ছে এই পজিশনটা, এই ওয়েভ নাম্বারটা ইয়েলো লাইটকে রিপ্রেজেন্ট করে। এই রেখাটার রং হলুদ নয়, এই রেখাটা যে পজিশনটাকে ডেসক্রাইব করছে সেই পজিশনের যে আলোটা করেসপন্ডিং, দ্যাট ইজ ভিজিবল অ্যান্ড ইট ইজ ইয়েলো। তো এটা কিন্তু এমিশন স্পেকট্রা। এখানে সোডিয়াম থেকে ডাইরেক্ট আলোটা বেরোচ্ছে, সেটাকে আমি অবজার্ভ করেছি। এবার একটা কাজ করলাম একটু অন্য ধরনের, আমি সূর্যের আলো নিলাম অথবা টিউবলাইটের আলো নিলাম, তাহলে সাদা আলো। সাদা আলো মানে কি? সেখানে সব আছে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড সব আছে। সেইটাকে আমি কি করলাম, সাদা আলোটা এখানে জ্বেলেছি, একটা বাল্ব বা সূর্যের আলো বা টিউবলাইট, সেখান থেকে আলো বেরোচ্ছি, স্লিট দিয়ে আমি সেটাকে পেন্সিল অফ রে করে নিয়েছি। এবার আমি NaCl একটা দ্রবণ নিয়েছি বা বাষ্প নিয়েছি, NaCl এর ভেপার অথবা সলিউশন দিয়ে যেটা বেরোলো সেটাকে একইভাবে প্রিজমে প্রথমে পাঠালাম, তারপর ডিটেক্টর দিয়ে স্ক্যান করলাম, তারপর গ্রাফ পেপার এলো। এখানে দেখা যাবে একটু অন্য ধরনের জিনিস। এখানে দেখা যাবে যে শুধুমাত্র ওইটুকু জায়গা ফাঁকা, এখানে কি হবে, এই জায়গাগুলো লাইনে ভর্তি হয়ে যাবে। শুধু যেখানে আগেরটাতে এসেছিল সেই জায়গাটা ফাঁকা থাকবে। কেন এরকম হলো? আগেরটাতে আমি NaCl থেকেই ডাইরেক্ট লাইটটা জেনারেট করেছিলাম, ফলে আমি এই দুটো লাইট শুধু পেয়েছি, বাকি জায়গায় কিচ্ছু পাইনি, ব্ল্যাঙ্ক পেপার বাকি জায়গাটা। এখানে আমি কি করেছি, সাদা আলো পাঠিয়েছি, অর্থাৎ সব ওয়েভ নাম্বার পাঠিয়েছি ফ্রম ভায়োলেট টু রেড। মাঝে দিয়ে দিয়েছি NaCl সলিউশন বা NaCl এর ভেপার। তো কি করেছে, ওর যে এনার্জি গ্যাপ করেসপন্ডিং যখন নেমে আসে তখন কি হয়, এই আলোটা ছেড়েছিল আর উঠেছিল এই হিট নিয়ে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ও প্রথমে উঠবে এই আলোটার হেল্প নিয়ে। যখন উঠবে এই আলোটার হেল্প নিয়ে তখন তো এর সব ফ্রিকোয়েন্সিকে নেবে না, শুধুমাত্র ওই গ্যাপটাকে করেসপন্ড করে কোন ফ্রিকোয়েন্সি, ওই হলুদ আলোটা, তাহলে হলুদ আলোটাকে ও শোষণ করে নেবে, বাকি অংশটা বেরিয়ে চলে আসবে। তাহলে হলুদটা বাদ দিয়ে আমি এখানে বাকি সব পাবো। এইটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রা। এটা অ্যাবজর্পশন স্পেকট্রা, এটা হচ্ছে এমিশন স্পেকট্রা। কিন্তু দুটো থেকে একই ইনফরমেশন আসে, যেটাতে সুবিধা হয় সেটাতে করলেই হবে। এখানে কি হবে, এখানে যেটা ছাড়বে ও সেই জায়গাটাতে আমি পিক পাবো, লাইন স্পেকট্রা পাবো। আর এখানে আমি ব্যান্ড স্পেকট্রা পাবো, শুধুমাত্র যেগুলোতে ও ছাড়ে সেইগুলোতে ও অ্যাবজর্ব করে নেবে বলে সেই জায়গাগুলো বাদ চলে যাবে। তাহলে যেখানে পকেট পেয়ে যাব, লাইন পকেট,
সেইগুলোতে কি হবে, সেইগুলোই ইন্ডিকেট করবে যে ও ওখানে অ্যাবজর্পশন করে বা এমিট করে। ও যে লাইটটা ছাড়বে সেটা ওই ওয়েভ নাম্বারের করসপন্ডিং। তাহলে এই এমিশন স্পেকট্রা আর অ্যাবজর্পশন স্পেকট্রা এটার মধ্যে ডিফারেন্সটা কি? এমিশন স্পেকট্রা হচ্ছে নিঃসরণ বর্ণালী আর অ্যাবজর্পশন স্পেকট্রা হচ্ছে শোষণ বর্ণালী। ডিফারেন্সটা এরকম হবে যে কোনো লাইট সোর্স থেকে যদি সরাসরি স্পেকট্রোফটোমেট্রিক যন্ত্রে পাঠানো হয়, দিয়ে অ্যানালিসিস করা হয়, তাহলে সেটা এমিশন স্পেকট্রা। আর যদি কোনো একটা অন্য লাইট থেকে, যে লাইটটা কিন্তু হোয়াইট লাইট হতে হবে, অর্থাৎ আমার কিন্তু ব্যান্ড দরকার সেক্ষেত্রে, কারণ কোনটা অ্যাবজর্ব হবে আমি তো জানি না, সেই লাইটটাকে কোনো একটা স্যাম্পেল, ডিজায়ার্ড স্যাম্পেল যেটার আমি স্পেকট্রা পেতে চাইছি, সেটাকে আইদার ইন সলিউশন ফর্ম অর ইন গেসিয়াস ফর্ম আমাকে ওর পাথে রাখতে হবে, পথের মধ্যে রাখতে হবে। তারপর যেটা বেরিয়ে আসবে সেটাকে স্পেকট্রোফটোমেট্রিক যন্ত্রের সাহায্যে অ্যানালিসিস করতে হবে। তার একটা অংশ কম্পিউটার, তারই একটা অংশ ডিটেক্টর, তারই একটা অংশ প্রিজম, ওটা মেকানিজম। তখন আমি পাবো অ্যাবজর্পশন স্পেকট্রা বা শোষণ বর্ণালী, আগেরটা নিঃসরণ বর্ণালী। এখানে আমি ফাঁকা জায়গাতে, ফাঁকা গ্রাফ পেপারে লাইন হিসেবে পাবো, লাইন স্পেকট্রা হিসেবে পাবো। আর এখানে আমি ব্যান্ড স্পেকট্রা পাবো, লাইন মিসিং থাকবে। সেই মিসিং লাইনগুলোই হচ্ছে আমাকে ইন্ডিকেট করবে যে ওর ওখানটাতে অ্যাবজর্পশন হয়েছে। যদি এইটা সাদা আলো হয় তাহলে এখানে কিন্তু আমি পটি বর্ণালী পেয়ে যাব, অর্থাৎ ব্যান্ড পেয়ে যাব, কন্টিনিউয়াস স্পেকট্রা পেয়ে যাব। আর এটা যদি কোনো সাদা আলো না হয়ে অন্য কোনো আলো হয় তাহলে আমি পার্টিকুলার সেই লাইনটা পাবো। আর এটার ক্ষেত্রে সাদা আলো পাওয়া সম্ভব নয়, কারণ সে কোনো না কোনো জায়গাতে অ্যাবজর্পশন করবেই। আমি এখানে কি পাবো? সবসময় লাইন পাবো, অর্থাৎ মাঝে ডিসকানেক্ট হয়ে যাবেই, বাকি অংশটা পটি থাকবে। আর যদি কিছু না রাখি তখন কিন্তু পুরোটাই পটি পাবো। এটা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স।